আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি জিজ্ঞেস করবে? ভুলে যাচ্ছ কেন? তোমার বর আমার আত্মীয়, আত্মীয়র বাড়িতে আমি আসতেই পারি না মানে তাহিরা তো তোমাকে চেনে না। হ্যাঁ, সেই জন্যই প্রথম গোল গোল চোখ করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন আমি চিড়িয়াখানার কোনো জন্তু। তারপর যখন বললাম আমি এই বাড়ির মালিকের আত্মীয়, ভেতরে ঢোকার পারমিশন দিল। ফাগুন চুপ করে রইল। ওর বিশ্বাসই হচ্ছে না আশাদ ওর সামনে বসে আছে। অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হচ্ছে সব কিছু। আশাদ বাটিতে বেড়ে রাখা খাবারের দিকে লক্ষ্য করে বলল, কি রান্না করেছো? আমি কিন্তু খেয়ে আসিনি। ফাগুন নিজের বিস্ময় কাটিয়ে ওঠার যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু অতিরিক্ত উত্তেজনার জন্য কথাগুলো গুলিয়ে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আশাদ ওর মুখের সামনে তুড়ি বাঁচিয়ে বলল, কি নিয়ে ভাবছো তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে না আমাকে দেখে খুশি হওয়ার চাইতে বেশি ভয় পাচ্ছ? এত কষ্ট করে এত দূর থেকে তোমার জন্য ছুটে এলাম, আর তোমার কোনো রিয়াকশনই নেই। ফাগুনের ধ্যান ভাঙল, কিঞ্চিত লজ্জিত গলায় বলল, না মানে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে বসে আছো। কেমন যেন অবিশ্বাস্য লাগছে। বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখতে পারো, চাইলে দু একটা চুমুও খেতে পারো, আমি কিছু মনে করব না। জবাবে ফাগুন সামান্য হাসলেও বিশেষ উচ্ছ্বাস প্রকাশ পেল না, বরঞ্চ কণ্ঠস্বরে একরাশ উদ্দেশ ঝরে পড়ল। মজা পরে হবে, তার আগে বলো উনি বাসায় এলে কি বলবো? সেটা আমি বুঝে নেব। তুমি তাড়াতাড়ি খাবার সার্ভ করো, ভীষণ খিদে পেয়েছে। ভেবেছিলাম দু একটা চুমু খেয়ে পেট ভরাবো, কিন্তু তুমি তো পাত্তা দিলে না। চুমু যখন দাওনি তখন ভাত দাও, ভাতকেই খিদে মেটাই। আশাদ সত্যি সত্যি ক্ষুধার্ত বুঝতে পেরে ফাগুন রান্নাঘর থেকে আর একটা কাচের প্লেট নিয়ে এলো ওকে খাবার বেড়ে দেওয়ার জন্য। আশাদ ওর হাত থেকে প্লেট নিয়ে নিজেই খাবার বেড়ে নিতে শুরু করলো। এই ফাঁকে ফাগুন একবার বসার ঘরের দিকে উঁকি দিয়ে এলো। ভয়ের কারণ নেই, তাহিরা মনোযোগ সহকারে টিভি দেখছে। ডাইনিংয়ের দিকে বিশেষ খেয়াল নেই। নিঃশব্দে আবার ডাইনিং রুমে ফিরে এলো ফাগুন। আশাদ খেতে বসেছে। মুরগির মাংসে লবণ বেশি হয়েছে, কিন্তু আশাদ প্রশংসায় পঞ্চমুখ। ফাগুন বেশ কিছুক্ষণ নীরবে চেয়ে রইল আশাদের দিকে। বোধহয় ভাবছে, আহা পাগল প্রেমিক, ভেবেছে ফাগুন রান্না করেছে, তাই তো অতিরিক্ত লবণ দেওয়া তরকারিও অমৃত মনে করে খাচ্ছে। ফাগুন বাটি থেকে আর এক পিস মাংস তুলে দিতে দিতে বলল, খুব মজা হয়েছে না? রান্না তাহিরা করেছে। আশাদ খাওয়া থামিয়ে দিয়ে অবাক হয়ে ফাগুনের দিকে চেয়ে রইল। ওর রিয়াকশন দেখে ফাগুন হেসে ফেলল, ভ্রু নাচিয়ে পড়ল, কি হলো, এখন আর মজা লাগছে না? লবণ বেশি মনে হচ্ছে? জবাবে আশাদও হেসে ফেলল। ওদের হাসাহাসির মাঝেই হঠাৎ করে ঢুকলো সৃজন। বসার ঘরে টিভি চালু থাকায় দরজা খোলার শব্দ শুনতে পায়নি কিংবা খেয়াল করেনি। অকস্মাৎ মুখের হাসি মিলিয়ে গেল ফাগুনের। দুপুরের খাবারের জন্য বাসায় এসেছে সৃজন। ডাইনিং টেবিলে ফাগুন আর আশাদকে একসঙ্গে বসা দেখে ওদের মতো সেও অবাক হয়ে গেল। বাসায় এসে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে হবে সে ভাবতেই পারেনি। ফাগুন ইতিমধ্যেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আশাদও খাওয়া থামিয়ে দিয়ে বিব্রত মুখে তাকিয়ে আছে। সৃজন যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে উপরের ঘরে চলে গেল। রক্ত সরে গেছে ফাগুনের মুখ থেকে। হঠাৎ করেই নিজেকে কেমন ছোট মনে হলো। এই লোকটা হয়তো কোনো প্রতিবাদ করছে না, কিন্তু মনে মনে নিশ্চয়ই খুব খারাপ ভাবছে ফাগুনকে। সৃজন গোসল সেরে নিচে নামলো। তাহেরা ওর খাবারের আয়োজন করছে। বসার ঘর থেকে সেদিকে একবার উকি দিল ফাগুন। লোকটা কোনো দিক না তাকিয়ে কেমন চুপচাপ খেতে বসে গেছে, যেন একটু আগে কিছুই ঘটেনি। আশাদ বসেছে ওর বিপরীত দিকে সোফায়। এদিক ওদিক উকি দিয়ে ঘরের জিনিসপত্র দেখছিল। দেখতে দেখতে বলল, একা একা বাড়িতে সারাদিন সময় কাটে কি করে তোমার? ফাগুন ডাইনিং থেকে চোখ সরিয়ে নিল। আশাদের কথার জবাবে সামান্য হাসার চেষ্টা করে বলল, সারাদিন শুয়ে বসে কাটাই, এছাড়া আমার কোনো কাজ নেই। দম বন্ধ লাগে না? ফাগুন ফের অন্যমনস্ক হয়ে পড়ল। এই বাড়িতেও ভীষণ একা, কথা বলার মানুষ পর্যন্ত নেই। তাহিরা ওকে সহ্য করতে পারে না, দূরে দূরেই থাকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লাগে, মাঝে মাঝে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে।
আশাদ যেন এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিল। বলল, আর কিছুদিন অপেক্ষা করো, এবার তোমাকে এখান থেকে না নিয়ে আমি যাচ্ছি না। সৃজন রোজকার মতন চুপচাপ ভাত খাচ্ছে। তাহেরা ওর পাশে দাঁড়িয়ে এটা সেটা বকছে। ফাগুন সেদিকে এক ঝলক তাকিয়ে বলল, আমার এক মুহূর্তও এই বাড়িতে থাকতে মন চায় না। আশাদ সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর জন্য নিজেদের ভবিষ্যৎ সংসার নিয়ে আলোচনা শুরু করে দিল। কি করে নিজের একটা ছোট্ট সংসার সাজাবে এই নিয়ে কথাবার্তা। কিন্তু ফাগুন হু হ্যাঁ জবাব দিল। একটু আগের ঘটনাটা এখনো মাথা থেকে সরাতে পারেনি সে। আশাদ সেটা বুঝতে পেরে ডাইনিংয়ে বসে থাকা সৃজনের দিকে ইশারা করে কিঞ্চিত ঠাট্টার সুরে বলল, তোমার বর একা একা খাচ্ছে, যাও তাকে খাইয়ে এসো। তিনি একা একাই খান। দেখলেই বোঝা যায় বেরসিক। বাদ দাও, এখন বলো তুমি ওনার সঙ্গে কি কথা বলতে চাও। তোমার ডিভোর্সের ব্যাপারে আলোচনাটা সেরে ফেলতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা শেষ করতে হবে। তোমার বাবাকে বিশ্বাস নেই, নাহলে দেখা যাবে আমার নামে অপহরণের মামলা দিয়ে বসে আছে। কিন্তু ডিভোর্সের কথা বললে বাবা জেনে যাবে না? জানলে সমস্যা কি? তোমার বাবার বোঝা উচিত জোর করে কারো উপরে কিছু চাপিয়ে দিলে সেটার ফলাফল ভালো হয় না। নতুন করে শুরু করতে হলে পুরনো সম্পর্ক শেষ করতে হবে। কিন্তু ফাগুন আশাদকে এই ব্যাপারে সৃজনের সঙ্গে কথা বলতে দিতে রাজি হলো না। যা বলার ও নিজেই বলবে। আশাদ বলল, যদি সৃজন আবার অন্য কিছু মনে করে? বাধা দিয়ে বলল, এই ব্যাপারে ওনার সঙ্গে আমি কথা বলবো, তোমার কিছু বলার প্রয়োজন নেই। তুমি ভয় পাচ্ছ কেন ফাগুন? ভয় পাবো কেন? সেটাই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওনার সঙ্গে কোনো অভদ্র আচরণ করব না। আমি জানি যা হয়েছে তাতে ওনার কোনো দোষ নেই। ফাগুন চুপ করে রইল। ও জানে সৃজন ওকে আটকাবে না, কিন্তু তবুও মুখ ফুটে ডিভোর্সের কথা বলা ওর পক্ষে সত্যিই সম্ভব হবে না। ঝামেলাহীন শান্ত প্রকৃতির লোকটা মুখে কিছু না বললেও তাকে ফাগুনের ভয় হয়। শেষমেশ ভাবল আশাদই বলুক। দুপুরের খাবার শেষে সৃজন পুনরায় কারখানার জন্য বেরিয়ে যাচ্ছিল। আশাদের ডাক শুনে থেমে গেল। এতক্ষণ বসার ঘরে ওর জন্যই অপেক্ষা করছিল আশাদ। কাছে গিয়ে সালাম দিল। ফাগুনও এসেছে পিছন পিছন। আশাদ মৃদু হেসে অত্যন্ত আন্তরিক গলায় জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? সৃজন সালামের জবাব নিল। পাশে দাঁড়ানো ফাগুনের উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে ভাইয়া, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? সৃজন এক মুহূর্ত চুপ করে কি যেন ভাবল। তারপর সোফার দিকে ইঙ্গিত করে বলল, এসো। আশাদ ওর কথা মতো সোফায় গিয়ে বসল। তারপর গলা খাকারি কোনো রকম ইতস্তত বোধ না করেই বলল, ফাগুন এবং আমার ব্যাপারে আমার ধারণা ফাগুন আপনাকে বলেছে, তবু আমি সব কিছু আবার আপনাকে ক্লিয়ারলি বলতে চাই না। সৃজনকে বিশেষ আগ্রহী মনে হলো না। নতুন করে ওদের প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে ওর নেই। তবুও চুপচাপ বসে রইল। আশাদ আচানক নিজের বসার ভঙ্গি অত্যন্ত বিনয়ী করে নিয়ে বলল, আসলে ভাইয়া, আমরা চাইছি যত তাড়াতাড়ি ডিভোর্সের ঝামেলাটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। ফাগুনের বাবাকে তো চেনেনি। রাগী মানুষ, ডিভোর্সের কথা শুনলে তিনি একটা ঝামেলা ঠিক বাঁধাবেন। আপনি যদি কাইন্ডলি বিষয়টা একটু দেখেন ভাইয়া, তাহলে আমাদের ভীষণ উপকার হয়। সৃজন এক ঝলক চাইল ফাগুনের দিকে। ফাগুন চুপচাপ দাঁড়িয়ে আছে। আশাদ না থেমেই বলল, মিউচুয়ালি হলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনারও আর কাবিনের টাকা নিয়ে ঝামেলা করতে হলো না। টাকার প্রসঙ্গ উঠতেই চোখ মুখ কুঁচকে ফেলল ফাগুন। বিব্রত হলো কাবিনের টাকা অনেক আগেই শোধ করে দিয়েছে সৃজন। প্রথম যেদিন কাছে এসেছিল দুজনের সেদিন। যদিও সেই টাকা ফাগুন নেয়নি, আলমারিতেই পড়ে আছে। তবুও আশাদ কাবিনের টাকার প্রসঙ্গ তোলায় লজ্জা পেল। অস্বস্তি নিয়ে সৃজনের মুখের দিকে চাইল। ভেবেছিল সৃজন নিশ্চয়ই সত্যিটা বলবে, কিন্তু সৃজন কিছুই বলল না। যেন টাকার দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছে সে। সৃজনের বাস্তবিকই এই নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। টাকা যাকে দেওয়ারও দিয়েছে, সেটা ঢাকঢোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন বোধ করল না। চুপচাপ বসে রইল। নিজের বক্তব্য শেষে আশাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার কোনো আপত্তি থাকলে আপনি বলতে পারেন। আশাদের কথা শেষ হলে সৃজন উঠে দাঁড়ালো। শান্ত গম্ভীর গলায় বলল, উকিলের সাথে কথা বলে আমাকে জানালেই হবে, আমি সাইন করে দেব।
যে চলে যেতে চায় তাকে আটকে রাখার চেষ্টা বৃথা। ফাগুন তার প্রেমিক পুরুষের সঙ্গে নতুন করে সবকিছু শুরু করতে চায়। ওর ধ্যান জ্ঞান পড়ে আছে আশাদের কাছে। সৃজনের সঙ্গে এই অযাচিত সম্পর্কেও কোনোদিন ভালোবাসা খুঁজে পাবে না। নইলে প্রথম কাছে আসার দিনই সে বুঝতে পারত কত ভালোবাসায় যত্নে ওকে সেদিন কাছে টেনে নিয়েছিল সৃজন, ভালোবাসায় কতটা গভীরভাবে মুড়িয়ে দিয়েছিল। সৃজন ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলিয়ে আশাদকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, ভালো থেকো তাহলে, আমি আসি। সৃজন বেরিয়ে গেল। ফাগুন প্রথমে ভীষণ অবাক হলো। অদ্ভুত রকমের মানুষ, নিজের স্ত্রীকে নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, কিন্তু পরে মনে হলো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই লোক কোনো দিন ওকে সুখী করতে পারবে না। আশাদ ডিভোর্সের কথা বলে ভালোই করেছে। সৃজনের জায়গায় আশাদকে কল্পনা করে দেখল সে। এই পরিস্থিতি আশাদ কখনোই ওকে ছেড়ে চলে যেতে দিত না। ভালোবাসায় মায়ায় আগলে রাখার চেষ্টা করত। আশাদের মুখে তাকিয়ে মনে হলো কোনো ভুল করেনি ও। এদিকে আশাদ বিস্ময়ে আনন্দে আত্মহারা। সে এখন বুঝতে পারছে কেন ফাগুন এখনো তাকে ভুলতে পারেনি। এমন গোবেচারা নির্বোধ পুরুষ মানুষের সঙ্গে কোনো মেয়েই থাকতে চাইবে না। মেয়েরা স্বামী হিসেবে ভালোবাসায় যত্নে আগলে রাখার মতন মানুষ চায়, যে তাকে পাওয়ার জন্য সব রকম পাগলামি করবে। আগলে রাখার ক্ষমতা না থাকলে মেয়েদের মন পাওয়া যায় না। মুচকি হেসে ফাগুনকে উদ্দেশ্য করে বলল, ভালোই হলো, কি বলো? অনেকদিন বাদে তোমাকে একা পাওয়া গেছে। ফাগুন কি যেন ভাবছিল। চিন্তা ভঙ্গ হতেই আশাদের দিকে তাকিয়ে সামান্য হাসল। এই ছেলেটা ওকে পাগলের মতন ভালোবাসে। এখনো ফাগুনকে ফিরে পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে। মুচকি হেসে বলল, চলো তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিল। বস্তুত ফাগুনি এটা ওটা বলছিল আর আশাদ গল্প করার বাহানায় অপলক ওর দিকে চেয়েছিল। চোখে তার রাজ্যের মায়া। ওকে পলকহীনভাবে চেয়ে থাকতে দেখে ফাগুন থমকে গেল। ইশারায় জিজ্ঞেস করল, কি? আশাদ জবাব না দিয়ে হাসল। ফাগুন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এমনি তোমাকে দেখছিলাম। ফাগুন হাসল। হাঁটতে হাঁটতে বাগানের অন্য দিকে চলে গেল। পেয়ারা গাছের একটা ডাল ভেঙে নিয়ে সেটা দোলাতে দোলাতে বলল, এই বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা ভালো লাগে, ভেতর থেকে দেখলে তার চেয়ে বেশি ভয় করে। আবার তো দিনের বেলাতেও ভয় লাগে। আর রাতের বেলা? রাতের বেলা তো ভয়ে ঘুমিয়েই আসে না, প্রায় দিন লাইট জ্বালিয়ে বসে থাকি। আশাদ শব্দ করে হাসল, বলল, তার মানে রাত জাগার অভ্যেস আছে তোমার। ভবিষ্যতে তাহলে কোনো অসুবিধে হবে না। জবাবে ফাগুনও ঠাট্টার সুরে বলল, কেন, চোর পাহারা দেওয়া হবে নাকি আমাকে দিয়ে? আশাদ চট করে ওর কাছে এগিয়ে গেল। হাতে হাত রেখে ফিসফিস করে বলল, ছাত্রী হিসেবে এখনো ভীষণ কাঁচা তুমি। তোমাকে দেখছি একেবারে হাতে কলমে শেখাতে হবে। তারপর আঙুলের ডগায় ফাগুনের মুখটা তুলে ধরল আশাদ। প্রায় 5 মাস পর দুজনের দেখা হওয়ার মুহূর্তটা আরেকটু ঘনিষ্ঠ করে নিতে চাইল। ফাগুন চট করে দুপা পিছিয়ে গেল। ওর চোখে পানি। আশাদ বিস্মিত কণ্ঠে বলল, তুমি আমাকে রিফিউজ করলে ফাগুন? আমি তোমাকে ভালোবাসি। ফাগুন ভেজা অনুতপ্ত গলায় বলল, আমি তোমাকে রিফিউজ করছি না আসাদ, কিন্তু আমি এটাও ভুলতে পারছি না এখনো আমার গায়ে ওনার স্ত্রীর তকমাটা লেগে আছে। চাইলেই কারোর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ভ্রষ্টাচারী হলে ওনার অসম্মান হবে। আশাদ যেন বাকরুদ্ধ হয়ে গেল। কিসের ভিতর কি ঘটে গেল? ফাগুন চাইছেটা কি? পরক্ষণেই মনে হলো ফাগুনকে এখন বেশি কিছু বলা ঠিক হবে না। স্মিত হেসে বলল, রিল্যাক্স, এতে কান্না কিছু হয়নি। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। যা হবে তোমার সম্মতিতেই হবে। তোমার কোনো অসম্মান হোক সেটা আমি কোনোদিন চাইব না। ফাগুন তখন আবেগ আর বিবেকের লড়াইয়ে ভীষণ রকমভাবে বিধ্বস্ত। কি করা উচিত বুঝতে পারছিল না। আশাদের স্নেহভরা কণ্ঠ শুনে খানিকটা শান্ত হলো। হাসির রেখা ফুটে উঠল ঠোঁটের কোণে। ফাগুনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছিল আশাদ।
গেটের কাছে এসে পুনরায় সৃজনের সঙ্গে দেখা হয়ে গেল। ভুল করে ডেস্কের চাবি বাসায় রেখে গেছে সৃজন, সেটা ফেরত নিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকেই তাকিয়েছিল ফাগুন। গেটের সামনে সৃজন এবং আশাদকে একসঙ্গে দাঁড়ানো দেখে থমকে গেল। কি যেন বলছে আশাদ। সৃজন চুপচাপ দাঁড়িয়ে শুনছে। একসঙ্গে দুজনকে দাঁড়ানো দেখে হঠাৎ মাথার ভিতর অন্য রকম চিন্তা উকি দিল ফাগুনের। অনেক ভেবেও ও কিছুতেই আবিষ্কার করতে পারল না ৩৩ বছরের ওই পুরুষটির মাঝে কি এমন আছে যার জন্য আজ আশাদের কাছাকাছি যেতে পারে না ও। ২৮ বছরের সুন্দর সুদর্শন যুবক আশাদ ফাগুনকে নিজের চাইতে বেশি ভালোবাসে, ভালোবাসাকে ফিরে পাওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। অন্যদিকে সৃজন ৩৩ বছরের পরিপূর্ণ পুরুষ, স্বভাব চরিত্র ভালোবাসা কোনো দিক দিয়েই আশাদের সঙ্গে ওর মিল নেই। ফাগুনের পছন্দ আশাদের মতো ভালোবাসায় উন্মত্ত খ্যাপাটে পুরুষ। অন্যদিকে সৃজন শান্ত ধীমান। ফাগুনের কোনো কিছু নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তবুও কেন ওই লোকটার কাছে স্বচ্ছ থাকার এত দায় ফাগুনের? কেন সৃজনের অনুপস্থিতিতে সে আশাদের কাছাকাছি যেতে পারল না? শুধুমাত্র সৃজনের সঙ্গে ওর বিয়ে হয়েছে বলে? বিয়ে, এই শব্দটার এত জোর, ভালোবাসার চাইতেও বেশি। দীর্ঘশ্বাস ছাড়ল ফাগুন। মাথা ব্যথা কেমন ঝিমঝিম করছে। প্রতিবারই এমন হয়। সৃজনকে নিয়ে কোনো কিছু ভাবতে গেলে এক মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে যায়। আশাদের সঙ্গে কথা শেষ করে ভেতরে ঢুকলো সৃজন। ডেস্কের চাবি নিয়ে আবার বেরিয়েও গেল। ফাগুন এক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল, কিন্তু কিছুতেই নিজের করা প্রশ্নগুলোর সমাধান খুঁজে পেল না। রাতের বেলা বসে বসে ফের দুপুরের কথাগুলো ভাবছিল ফাগুন। ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে পড়ছিল। বিছানার ওপর ওর ফোন বাজছে, খেয়াল করেনি। তাহিরা সৃজনের জন্য ফ্ল্যাক্সে করে গরম পানি নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনার ফোন বাজে ভাবি। তাহিরা গলার আওয়াজ পেয়ে ধ্যান ভঙ্গ হলো ফাগুনের। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো আশাদ ফোন করেছে। রিসিভ করলো না, কল কেটে গেল। ৩০ সেকেন্ড বাদে ফের ফোন করলো আশাদ। প্রথমে বিরক্ত হলেও শেষমেশ ফোনটা রিসিভ করলো ফাগুন। নিজের মনকে বোঝালো তার চিন্তা ভাবনার সঙ্গে আশাদের কোনো সম্পর্ক নেই। শুধু শুধু ওকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এত কিছুর পরেও কথা বলার বিশেষ আগ্রহ বোধ করলো না ফাগুন। মাথার ভিতর ওই একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। টুকটাক কথাবার্তার পর আশাদ জানালো উকিলের সঙ্গে কথা বলে ফেলেছে সে। খুব শীঘ্রই ডিভোর্সের কার্যক্রম শুরু হবে। ফাগুন আচ্ছা বলে ফোন কেটে দিল। ফোন বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে রইল। বুকের ভিতর হঠাৎ করেই অস্থিরতা শুরু হয়ে গেছে। রাতে দেরিতে ঘুমানোর পর ফলে সকালবেলা ফাগুনের ঘুম ভাঙল দেরিতে। সৃজন অনেক আগেই কারখানায় চলে গিয়েছে। নাস্তা সেরে বারান্দায় এসে চুলে তেল দিচ্ছিল ফাগুন। এমন সময় গেটের কাছে একটা রিকশা এসে থামল। রিকশা থেকে নেমে এলো আনুমানিক ২৫-২৬ বছরের এক তরুণী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। গেটের বাইরে দাঁড়িয়ে সামাদের নাম ধরে ডাক দিল গেট খুলে দেওয়ার জন্য। সামাদ গেট খুলে দিতেই সোজা হেঁটে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল। ফাগুন বাধা দিল। কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল, কাকে চাই? মেয়েটা ফাগুনের পা থেকে মাথা পর্যন্ত একবার লক্ষ্য করে মিহি। সুললিত কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনি নিশ্চয়ই ভাবি, আমি সুধা, সৃজন আহমেদ আমার মামাতো ভাই। বিয়ের পর তাহিরার মুখে বেশ কয়েকবার সুধার নাম শুনেছে ফাগুন। তখন অবশ্য পরিচয় জানার বিশেষ আগ্রহ বোধ করেনি, কিন্তু আজ হঠাৎ সামনাসামনি দেখে মনে পড়ে গেল খাবার টেবিলে প্রায় সৃজনকে সুধা আপার কাছে বলে দেওয়ার ভয় দেখাতো তাহেরা। বিশেষ করে সৃজন যখন খাবার দাবার নিয়ে বেশি অনিয়ম করত তখন। ফাগুন মনে মনে ধারণা করে নিল এই মেয়েটির সঙ্গে সৃজনের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুধার কথার জবাবে ভদ্রতা সূচক হাসল সে। সুধা নিজে থেকেই ঘরের ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে তাহিরার নাম ধরে ডাক দিতেই রান্নাঘর থেকে সুধা আপা বলে চিৎকার দিয়ে ছুটে এলো তাহেরা। দুহাতে সুধাকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর আপনার এই বাড়িতে আসার কথা মনে পড়লো আপা। আমি ভাইজানদের রোজ জিগাই আপনি কবে আসবেন। ভাইজান খালি বলে পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা বুঝি 6 মাস ধরে আইছিল?
সুধা হাসল, হাতের ব্যাগ মেঝেতে রেখে তাহেরাকে জড়িয়ে ধরে বলল, এইবার একসাথে চলে এসেছি, আর যাব না। দেখি তোরা আমাকে কতদিন সহ্য করতে পারিস। সুধার একনিষ্ঠ ভক্ত তাহেরা। ছোট্ট শিশুরা যেমন মাকে পেলে দুহাতে জড়িয়ে ধরে আবদার করে, তেমনি সুধাকে জড়িয়ে ধরে আবদার জানালো তাহেরা। অনুযোগ করে বলল, এটা আপনি কেমনে কথা বললেন আপা? আপনার সহ্য হবে না কেন? আপনারা যতদিন খুশি থাকেন। আপনি না থাকলে এই বাড়িতে ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় বুঝি মানুষ গরুই নাই। আমার তো খালি কান্দনি আসে। দারোয়ান সামাদও ইতিমধ্যেই গেটে তালা লাগিয়ে ছুটে এসেছে। তাহিরার মতো সেও সুধার আর এক ভক্ত। সুধা এলে এই বাড়িটা প্রাণবন্ত হাসি খুশি হয়ে ওঠে, তাই সুধার সঙ্গে ওদের ভাব বেশি। অত্যন্ত আন্তরিক গলায় অভিযোগ জানিয়ে বলল, আপনি একটা ফোন করলেন না কেন আপামনি? আমি গিয়ে আপনারে নিয়ে আসতাম। সুধা ফের হাসল। এদের অভিযোগ শুনতে শুনতেই মনে হচ্ছে বেলা কেটে যাবে। মুখের হাসি বজায় রেখেই বলল, আমার একা একা চলাফেরার অভ্যেস আছে সামাদ ভাই, আপনার এত চিন্তা করতে হবে না। সুধার পিছন পিছন ঘরে ভিতরে ঢুকেছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছিল। সুধাকে পেয়ে তাহিরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সামাদও খুব খুশি। ওদের এত হাসি খুশি কারণ না জানলেও এটুকু বুঝতে পারল, কেবলের সৃজনের সঙ্গে নয়, এই বাড়ির প্রত্যেকের সঙ্গেই আলাদা একটা সম্পর্ক সুধার। নইলে সুধা আসাতে ওরা এত খুশি হবে কেন? সামাদের কথার মাঝে সুধাকে উদ্দেশ্য করে বলল, কথাবার্তা পরে হবে, আগে আপনি ফ্রেশ হয়ে নিন। সুধা ওর কথা মতো ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল তাহেরাকে সাহায্য করার জন্য। ফাগুন কেবল অবাক হয়ে দেখল, সৃজনকে ফোন করে অনেক আগেই সুধার আসার খবরটা জানিয়েছে তাহেরা। তথাপি সৃজনের বাসায় ফিরতে ফিরতে 3টে বেজে গেল। গেটের কাছে ওকে দেখে দোতলা থেকে নিচে নেমে এলো সুধা। কোনো রকম প্রাথমিক আলাপচারিতা ছাড়াই কণ্ঠস্বরে এক রাশ অভিযোগ ফুটে উঠল সুধার। ভারী অপ্রসন্ন কণ্ঠে বলল, রোজই বুঝি এমন দেরি করে খেতে আসো? সুধাকে দেখে মুখে হাসি ফুটে উঠল সৃজনের। হাতের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে এক হাতে সুধাকে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত রেখে স্নেহের সুরে বলল, একা কেন এসেছিস? স্টেশনে নেমে আমাকে ফোন করলেই হতো। আমার একা চলাফেরার অভ্যেস আছে। ফুপু কেমন আছে? মা ভালো আছে, কিন্তু তুমি আগে বলো, দুপুরবেলা এত দেরি করে বাসায় ফিরলে কেন? তোমাকে আমি কতবার বলেছি সময় মতো খাওয়া দাওয়া করবে? সৃজন হাত ঘড়িতে সময় চেক করে বলল, বেশি দেরি হয়নি, মাত্র 5টা বাজে। 3টা 5 তোমার কাছে মাত্র মনে হচ্ছে? সৃজন হাসল। ফের সুধার মাথায় হাত রেখে বলল, তুই এসে গেছিস না, আর অনিয়ম হবে না। এবার ঘরে চল, ভীষণ খিদে পেয়েছে। এত দেরি করে বাসায় ফিরলে খিদে তো পাবেই, বেলা তো আর কম হয়নি, একটু বাদে বিকেল হবে। সৃজন হাঁটতে হাঁটতেই জবাব দিয়ে বলল, রোজ এত দেরি হয় না। আজকে নতুন করে একটা পার্টি এসেছে, প্রায় 2 লাখ মাল অর্ডার দিয়ে গেছে। ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। সুধা আর কথা বাড়ালো না। সৃজনের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, ঠিক আছে, ভেতরে চলো, হাত মুখ ধুয়ে আগে খাবার খাবে। খাবার টেবিলে ফাগুন অনুপস্থিত। ভেতরে ভেতরে বেশ অবাক হলো সুধা। যদিও ফোনে তাহেরার কাছে কিছু কিছু শুনেছে সে, কিন্তু এতটা গুরুতর অবস্থা বুঝতে পারেনি। রাতের বেলাও একই ঘটনা ঘটল। সুধার খাবারের সময় উপস্থিত থাকলেও সৃজনের খাবারের সময় টেবিলে এলো না ফাগুন। চুপি চুপি তাহেরাকে ডেকে ঘটনার বর্ণনা জানতে চাইল সে। তাহেরা এতদিনের জমানো ক্ষোভ রাগ সব একসঙ্গে ঢেলে দিয়ে বলল, 2 দিন থাকলে আপনি নিজেও বুঝে যাবেন আপা, এই সংসারে কি চলে। এখানে মানুষ বাস করে না। ভাইজান ভালো মানুষ, তাই কিছু কয় না। আমার তো মন চাই সবাইরে জায়গায় না দেখাই। এমন বউ আমি বাপের জন্মেও দেখি নাই। স্বামীর কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই। সুধা চুপচাপ সব শুনল, একটা কথাও বলল না। এমনকি ফাগুনকে কোনো কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করল না। কিন্তু পরের দিন থেকে আর সৃজনের কোনো কাজের জন্য তাহেরাকে আর বলার প্রয়োজন হলো না।
সৃজনের দায়িত্ব, গোটা সংসারের দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিল সুধা। ঠিক যেমন সৃজনের বিয়ের আগে নিয়েছিল তেমনি করে। এতদিন কেবল ফাগুনের কাছের মানুষগুলো সম্পর্কেই জেনে এসেছে সৃজন, কিন্তু সৃজনের কাছের মানুষদের সম্পর্কে জানার কোনো সুযোগ হয়নি ফাগুনের। সেই জন্যই বোধহয় হঠাৎ করে আবির্ভাব ঘটেছে সুধার, এসেই পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ফাগুন প্রথম প্রথম বিশেষ পাত্তা না দিলেও ধীরে ধীরে অস্থিরতা শুরু হলো। সৃজন পরোপকারী, শান্তশিষ্ট, কোমল স্বভাবের। ওর কাছে কেউ কেঁদে কেটে দুঃখের আলাপ করতে পারলেই হয়েছে, আকপাচ না ভেবে সব দান করে দেবে। সেই জন্যই সংসারের প্রতি একটু বেশি সচেতন সুধা এবং তাহেরা। ওদের উপস্থিতিতে কারো সাধ্য নেই সৃজনকে ঠকায়। ঘরে বাইরে সব দিকে ওদের নজর। সৃজনেরও এসব নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। অন্দরমহলের নারী কর্তৃত্ব সে বিনা প্রতিবাদে মেনে নেয়। সুধার হাতেই গোটা সংসারের দায়িত্ব, কোথাও এতটুকু খুঁত ধরার অবকাশ নেই। ওর মহিমাতেই মৃতপ্রায় বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে। এভাবেই দিন কাটছে। সাধারণত যেই মানুষ কোনো কিছু নিয়ে অভিযোগ করে না, তার প্রয়োজন অপ্রয়োজনের দিকে কেউ খেয়াল রাখার কথা ভাবে না। কিন্তু সুধা সবার চাইতে আলাদা। সংসারের সমস্ত প্রয়োজন অপ্রয়োজনের দিকেই ওর খেয়াল। ওর নেতৃত্বে সহজ সরল সৃজনকে ঠকানোর জো নেই কারোর। সন্ধ্যার দিকে আশাদ ফোন করেছে। ঘরে নেটওয়ার্ক না থাকায় কথা বলার জন্য নিচতলার বারান্দায় নেমে এসেছিল ফাগুন। রান্নাঘরে দরজায় সুধা এবং তাহেরাকে একসঙ্গে থেমে গেল। তাহেরাকে নিয়ে মাসিক বাজারের লিস্ট তৈরি করছে সুধা। তাহেরা ওর পাশে বসে এটা মনে করিয়ে দিচ্ছে। ফাগুন এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। নিজেকে সুধার জায়গায় কল্পনা করতে গিয়ে মনে হলো বুকের ভিতর আক্ষেপের বেদনা বাজছে। আশাদের সঙ্গে আর কথা বলতে ইচ্ছে হলো না। চুপচাপ ঘরে চলে গেল। লিস্ট তৈরির শেষে সেটা যত্ন করে ড্রয়ারে রেখে দিল সুধা। সৃজন ফিরলে ওকে দিতে। রাতের খাবার টেবিলে সৃজনের সঙ্গে সংসারের নানা বিষয়ে আলাপ আলোচনা করে সুধা। সৃজন মন দিয়ে শোনে। আহামরি কোনো বিষয় না হলেও বড় মধুর হয় ওদের সেই আলোচনা। প্রেমিক প্রেমিকার রোম্যান্টিক কথাবার্তায়ও ফাগুন এতটা আত্মতৃপ্তি খুঁজে পায় না। মাসিক বাজারের হিসেব নিকেশ এতদিন তাহেরার হাতে থাকলেও এখন সব সুধার তত্ত্বাবধানে চলে গেছে। তাহেরা এই সব ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করলেও সুধার মতন সাংসারিক বুদ্ধি ওর নেই। সব দিক মেইনটেইন করে চলতে পারে না। তাই প্রতি মাসেই কিছু না কিছু ঝামেলা হতো, কিন্তু সুধা আসার পর থেকে এসব ঝামেলা বিদায় নিয়েছে। প্রতি মাসের শুরুতে কর্মচারী দিয়ে বাড়িতে বাজার পাঠিয়ে দেয় সৃজন। এতদিন সুষ্ঠু পরিচালনার অভাবে জিনিস অপচয় হতো। কখনো কখনো দেখা যেত অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে প্রয়োজনীয় জিনিসটাই ঘরে আসেনি। এসব ব্যাপারে সুধা পারদর্শী। সংসারের কোনো জিনিস যেমন ওর হাত দিয়ে অপচয় হয় না, তেমনি প্রয়োজনীয় কোনো জিনিসও বাদ পড়ে না। সৃজন ফিরল রাত 10টায়। খাবার গরম করে টেবিলে রাখার সময় লিস্টটা ওর দিকে বাড়িয়ে দিল সুধা। ইশারায় খুলে দেখার নির্দেশ দিয়ে বলল, সকালবেলা তো তুমি আবার ভুলে যাবে, তাই এখনই দিয়ে দিয়েছি, একবার দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। সৃজন কাগজটা হাতে নিয়ে খুলে দেখল, কিন্তু পড়ে দেখার প্রয়োজন মনে করলো না। ভাঁজ করে পুনরায় পকেটে ঢুকিয়ে নিল। সুধা ওকে সতর্ক করে দিয়ে বলল, বাজার করার সময় তুমি আমার সঙ্গে থাকবে, নইলে দোকানদার 2 নম্বর জিনিস ঢুকিয়ে দেয়। আচ্ছা। সৃজন খেতে খেতে বলল, তোর কিছু লাগবে না? নিজের ব্যাপারে সুধাকে বিশেষ আগ্রহী দেখালো না। সৃজন মাসের শুরুতেই মায়ের ঔষধ আর হাত খরচের টাকা ওর হাতে তুলে দেয়। সেই টাকা এখনো আছে সুধার কাছে। এই বাড়িতে আসার পূর্বে মায়ের ওষুধ আর বাজার করে দিয়ে এসেছে, তাই অযথা খরচের পক্ষপাতী হলো না। শান্ত কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। জবাবটা যেন সৃজনের জানা ছিল। কণ্ঠস্বরে মৃদু আক্ষেপ প্রকাশ করে বলল, তোর তো কখনোই কিছু লাগে না। সুধা হাসল। লাগলে আমি তোমাকে বলবো। বলল। ওদের দুজনের কথাবার্তার মাঝখানে তাহেরা রান্নাঘর থেকে সুধাকে ডাক দিয়ে বলল, ভাইজানের খাবার গরম পানি হয়ে গেছে আপা, কি করব, নামায় রাখবো? সুধা উঠে যেতে যেতে বলল, তুই রাখ, আমি আসছি, ফ্লাক্সে ঢুকাবো।
ফ্ল্যাক্সে গরম পানি ঢোকানোর জন্য রান্নাঘরের দিকে গেল সুধা। সৃজন চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। সুধা ফ্ল্যাক্স ভর্তি গরম পানি নিয়ে ফিরে এলো। ফ্ল্যাক্সের ঢাকনাটা ভালোভাবে আটকানোর সময় অতি দরকারি জিনিস মনে পড়ে যাওয়ার মতন করে বলল, কালকে বাজার থেকে আসার সময় একটা বাস্ক গাছের চারা নিয়ে এসো। সৃজন খেতে খেতেই জিজ্ঞেস করলো, বাসক গাছে চারা দিয়ে কি করবি? কাল রাতে দেখলাম তুমি খুন করে কাশছো। বাসক পাতা কাশির জন্য উপকারী। ঠান্ডা পড়লেই তো তোমার কাশির সমস্যা দেখা দেয়। তাই ভাবলাম বাড়িতে গাছ থাকলে বাইরে থেকে কিনে আনার ঝামেলা থাকবে না। সৃজন খুব বেশি অবাক হলো না। সুধার এমন চরিত্রের সঙ্গেও পূর্ব পরিচিত। স্নেহের দিক থেকে সুধা অনন্য। নইলে সামান্য কাশির জন্য বাড়িতে ঔষধের গাছ লাগিয়ে ফেলার চিন্তা কার মাথায় আসবে? বিনা প্রতিবাদে সুধার নির্দেশ মেনে নিল। নেবেই বানা কেন? এমন অধিকার নিয়ে স্নেহ দেখানোর সাধ্য কজনের থাকে? সৃজনের খাওয়া শেষে সব জিনিসপত্র গুছিয়ে রাখছিল সুধা। সৃজন নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ দোতলার দিকে ইঙ্গিত করে বলল, ওর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছিস? ওর বলতে ফাগুনের কথাই বুঝিয়েছে সৃজন। শুধু টেবিল গোছাতে গোছাতে খুব স্বাভাবিকভাবেই জবাব দিল,